এখন ঠিক আছে? কমেন্ট আসে নাকি দেখতো? বিরক্তিকর। এমনি আসছে আসছে আসছে। কমেন্ট করলে ওখানে আসে? হ্যাঁ, এখানে আসে? তাহলে সেটা বলবি তো। আচ্ছা, এই টাকাটা দেখতো, এইটা একটু করে দেখ। এই না, নাম স্মরণ কায়দা নেই। আচ্ছা যাই হোক, এখন দেখেন ভাই, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, এখান থেকে প্রশ্ন সাধারণত আসে। এবং বঙ্গবন্ধু তার বক্তব্যে দুইটা কথা বলছেন। একটা কথা বলছেন, মানে বাংলাদেশকে তিনি প্রাচ্যের সুইজারল্যান্ড করবেন। প্রাচ্যের সুইজারল্যান্ড। আপনি জানেন যে সুইজারল্যান্ড কেন বলছেন? সুইজারল্যান্ড করবেন, প্রাচ্যের সুইজারল্যান্ড এখানে করবেন এ কারণে, কারণ এই সুইজারল্যান্ডে আন্তর্জাতিক অনেক সংস্থার সদস্য, মানে সদর দপ্তর ছিল। এবং জেনেভায় জাতিসংঘের কার্যালয় থাকলেও, জাতিসংঘের যে মানে দুইটা স্থায়ী কার্যালয়, একটা নিউ ইয়র্ক একটা জেনেভা, জাতিসংঘের স্থায়ী কার্যালয় থাকলেও সুইজারল্যান্ড কিন্তু 2002 সালের আগে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে নাই। অর্থাৎ 2002 সালে সে ইউএন সদস্য হয়। এবং এই 2002 এর আগে এই সুইজারল্যান্ড ছিল বিশ্বের নিরপেক্ষ দেশ। সুইজারল্যান্ডকে বলা হতো পৃথিবীর নিরপেক্ষ দেশ। তাহলে পৃথিবীর নিরপেক্ষ দেশ হলো সুইজারল্যান্ড, যেটা 2002 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে। তাই 2002 এর আগে নিরপেক্ষ দেশ ছিল, সুইজারল্যান্ড ছিল নিরপেক্ষ দেশ। আর সেই সুইজারল্যান্ড প্রাচ্যে সুইজারল্যান্ড পড়ছে কারণ বাংলাদেশকে তিনি নিরপেক্ষ রাষ্ট্র করতে চেয়েছেন। অর্থাৎ বঙ্গবন্ধু সুইজারল্যান্ডের সাথে তুলনা করেছেন নিরপেক্ষ রাষ্ট্রের জন্য। অর্থাৎ বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, মানে প্রাচ্যের নিরপেক্ষ রাষ্ট্র। বঙ্গবন্ধু প্রাচ্যের নিরপেক্ষ রাষ্ট্রের জন্য প্রাচ্যের সুইজারল্যান্ডের সাথে তুলনা করেছেন। এবং বঙ্গবন্ধু এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 1972 সালে গণপরিষদের গণপরিষদের প্রথম অধিবেশনে বলেন, গণপরিষদের প্রথম অধিবেশনে বলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডস টু অল, ফ্রেন্ডস টু অল, মেলিস টু নান। ফ্রেন্ডস টু অল, মেলিস টু নান। 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশনে বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডস টু অল অ্যান্ড মেলিস টু নান। আর কি, সকলের সাথে বন্ধুত্ব, মানে ফ্রেন্ডস মানে ফ্রেন্ডশিপ টু অল, কিন্তু ফ্রেন্ডশিপ শব্দটা ভুল, ফ্রেন্ডস টু অল হবে। কিন্তু তিনি বলছেন ফ্রেন্ডশিপ টু অল আর মেল ইজ টু নান। আর এখানে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অর্থাৎ বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুটি বক্তব্য, অর্থাৎ প্রাচ্যের নিরপেক্ষ রাষ্ট্র হবে বাংলাদেশ, আর একটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়।
তিনি এই কথাটা গণপরিষদের অধিবেশনে বলছেন, আর স্পষ্ট এই কথাটা বলছেন গণপরিষদের প্রথম অধিবেশনে। আবার তিনি এটা স্বদেশ প্রত্যাবর্তন দিবসেও বলেছেন, অর্থাৎ বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব রেখে চলবে, স্বদেশ প্রত্যাবর্তন দিবসেও বলেছেন। যদি গণপরিষদের কথা উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে, তাহলে এটাই উত্তর করবেন। আর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও তিনি বলছেন, কিন্তু এভাবে হুবহু বলেন নাই। তিনি বলছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অর্থাৎ বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হবে, সকলের সাথে বন্ধুত্ব রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এবারে স্বীকৃতির বিষয় একটা আছে। অর্থাৎ বঙ্গবন্ধুর এই ভাষণটা স্বদেশ প্রত্যাবর্তন দিবসও ছিল, আবার গণপরিষদের অধিবেশনও ছিল। গণপরিষদের অধিবেশনে ঠিক ইংলিশ শব্দটা ব্যবহার করেন, ফ্রেন্ডশিপ টু অল, মেল ইজ টু নান। আরেকটা বিষয় হলো যে বঙ্গবন্ধু সেপ্টেম্বর 1973-এ তিনি আলজিয়ার্সে চতুর্থ ন্যাম সম্মেলনে যোগ দেন এবং বাংলাদেশ ন্যামের সদস্য পদ লাভ করে এবং এই আলজিয়ার্সের ন্যাম সম্মেলনে তিনি বলছেন যে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, এটা শাসক আর একটা শোষিত, শাসক এবং শোষিত, সংক্ষেপে বললাম। অর্থাৎ তিনি বলছেন যে পৃথিবীতে একটা পক্ষ শাসক আর একটা পক্ষ হলো শোষক, মানে শাসক ও শোষিত শ্রেণী। শাসক শ্রেণী একটা, আর একটা শ্রেণী হলো শোষক শ্রেণী, শাসক এবং শোষক শ্রেণী। আমরা 2 and 3-তে শিরোনাম, কিন্তু আমরা পড়তেছি কিন্তু নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আর এখানে 23 ফেব্রুয়ারি 1974-এ ওয়াইসির বিমানে গিয়ে লাহোরে দ্বিতীয় ওয়াইসি সম্মেলনে বিডি 32তম সদস্য পদ লাভ করে এবং বঙ্গবন্ধু তার সাকসেসটা এটা। এবং বঙ্গবন্ধুর সাকসেস হলো তিনি কিন্তু মোট বলা হয়েছে যে 146টা দেশের, এখানে একটা 32তম সদস্য পদ লাভ করে এটা লেখেন। এখন কোশ্চেন যেটা নিয়ে ঝামেলা, সেটা হলো বঙ্গবন্ধুর শাসনামলে কতটি দেশ স্বীকৃতি দেয়। ভাই রে ভাই, এটা যে কি অবস্থা! আমি আপনাকে সোর্স বলি। এক, সংসদে মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি বলছেন 146টি দেশ। 2, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন 116টি দেশ। 3, তারপরে প্রাইম মিনিস্টার তিনি বলেছেন 126টি দেশ। আর বঙ্গভবনের তালিকায় আছে 116টি দেশ। 5, নবম দশম যে বই আছে সেই বইতে আছে 130টি দেশ। নিঃসন্দেহে আপনি যতই কিছুই বলেন, টেক্সট বুকে আছে 130টি। যদি এটা থাকে, এটা উত্তর করবেন অপশনে। যদি এটা না থাকে, 116 দুইটা জায়গায় আসছে, তাহলে 116টি দাগাবেন। যদি দেখেন যে অপশন দেখে
এটা নিয়ে কিন্তু খুব কন্ট্রোভার্সি আছে। মোট স্বীকৃতির কথা কিন্তু কোনো সমস্যা নাই। মোট স্বীকৃতি 150টি আছে মন্ত্রণালয়ের তথ্যে, আর মোট স্বীকৃতি বঙ্গভঙ্গের তালিকায় আছে 122টি, এটা আছে বঙ্গভবনের তালিকায়। মোট স্বীকৃতি 150টি দেশ, এটা আছে মন্ত্রণালয়ের তথ্যে। মোট স্বীকৃতি 122টি দেশ, এটা আছে বঙ্গভবনের তালিকায়। মোট স্বীকৃতি 122টি দেশ আছে বঙ্গভবনের তালিকায়। প্রাইম মিনিস্টার বলছেন 126টি দেশ স্বীকৃতি দেয় এবং 27টি সংস্থার সদস্য পদ পায়। 27টি সংস্থার সদস্য পদ পায়। আপনি, আমার কিছু করার নাই ভাই, এখানে সবগুলাই সোর্স, কিন্তু আমাকে একটা জিনিস তো চুজ করতে হবে। সেখানে প্রাইম মিনিস্টার একটা উদ্ধৃতি দিয়ে আমি বইতে দিয়েছি, নবম দশম বইতে আছে কিন্তু 130টি দেশ। সংস্থা নিয়ে বেশি একটা কনফিউশন নাই, 27টি সংস্থা সদস্য পদ পেয়েছে, সেই বিষয়টাই কিন্তু আছে। এখন ওই সময় যে কয়টা স্বীকৃতি পাইছে ওই কয়টা দেশের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক মানে স্বীকৃতি দিয়েছে, কিন্তু স্বীকৃতি দিয়েছে বেসিক্যালি দূতাবাস স্থাপন কিন্তু আবার সবগুলো দেশে হয়নি। দূতাবাস স্থাপনের ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশনের কথা বলেন, বাংলাদেশের সাথে 60টি দেশে মানে বিডি দূতাবাস 60টি দেশে 79টি মিশন, তাহলে 60টি দেশে বাংলাদেশের দূতাবাস আছে। আর বিডিতে বিদেশি মিশন 46টি দেশের, বিডিতে আছে 46টি দেশের 35টি মিশন। 46টি দেশের বলতে এখানে ইউ আবার সবগুলো মিলে একটা তারা ফলো করে। যেমন আপনার নরওয়ে, সুইডেন আর ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এরা একই ভবনে থাকে, একই ভবনে। আবার দেখবেন আপনার আছে, যেমন আছে আপনার ফ্রান্স এবং জার্মানি তারাও একটা ভবনে আছে। সেজন্য আপনি এটা লিখতে হবে যে 46টি দেশের মিশন আছে। বাংলাদেশে মিশন আছে 46টি দেশের, আর বাংলাদেশের দূতাবাস আছে বিদেশে আচ্ছা ঠিক আছে, বিডিতে বিদেশি মিশন আছে 46টি দেশের। এখন বিডি পাসপোর্টের একটা বিষয় আছে, যে বিডি পাসপোর্ট, এই পাসপোর্টে কিন্তু এখন আর এক্সেপ্ট ইসরায়েল এই শব্দটা অমিট করা হয়েছে 2021 সালে। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল এই শব্দটাকে বাতিল করা হয়েছে 2021 সালে। অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টে লেখা না থাকলেও বাংলাদেশ ইসরায়েলে যেতে পারবে না, কারণ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। বিডি বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই তাইওয়ানের সাথে। এখানে যদি বলেন কেন নাই, কারণ তাইওয়ান হলো চীনের অধীন, তার সাথে যদি আমরা দূতাবাস স্থাপন করি তাহলে চীন তার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলবে। সেক্ষেত্রে চীন যাতে মাইন্ড না করে, এই জন্য আমরা তাইওয়ানে কোনো দূতাবাস স্থাপন করি নাই। আর বিডি কোনো সম্পর্কই নাই, সেটা হলো ইসরায়েলের সাথে। আর বিডিতে দূতাবাস নাই, বিডিতে দূতাবাস আছে
দক্ষিণ এশিয়ার সব দেশের, আগে মালদ্বীপের ছিল না বা আফগানিস্তানের ছিল না, এখন দক্ষিণ এশিয়ার সব দেশের দূতাবাস আছে। বিডিতে দূতাবাস আছে দক্ষিণ এশিয়ার সব দেশের, কিন্তু বিডি দূতাবাস নাই, বিডি দূতাবাস নাই দক্ষিণ এশিয়ার আফগানিস্তানে। আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নাই, কিন্তু আফগানিস্তানের দূতাবাস বাংলাদেশে আছে। আফগানিস্তানের দূতাবাস বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশের দূতাবাস আফগানিস্তানে নাই। দূতাবাস 60টি দেশে আছে, বাংলাদেশে আছে 46টি দেশের মিশন, এটা গুরুত্বপূর্ণ। আর বিডি বিডি পাসপোর্টে, মানে বিডি পাসপোর্টে যেটাকে বলে আপনার ভিসা ছাড়া, বিডি পাসপোর্টে ভিসা ছাড়া যাতায়াত করা যাবে, যাতায়াত করা যাবে 41টি দেশে, 41টি দেশে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভিসা মুক্ত যাতায়াতের, অর্থাৎ ইনস্ট্যান্ট ভিসা, যেই দেশে যাবেন সেখান থেকে এয়ারপোর্ট থেকে ভিসা দিবে, এমন আছে 41টি দেশে। বাংলাদেশের পাসপোর্টে ভিসা ছাড়া যাতায়াত করা যাবে 41টি দেশে, ভিসা ছাড়া যাতায়াত করা যাবে 41টি দেশে। আপনি বিডি সদস্য পদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সদস্য পদ, বিডি সদস্য পদ, বিডি সদস্য পদ যদি বলে প্রথম, তাহলে কিন্তু ডাব্লিউএইচও, এবং সেটা হলো 17 মে 1972। এটাই ইউএনভুক্ত প্রথম কোন। অনেক জায়গায় বলা আছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আসলে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে একই দিনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে, সেটা ছিল 17 আগস্ট 1972। এটা কিন্তু 10 মে হবে না, 17 আগস্ট 1972। আর কমনওয়েলথ, যেটা কমনওয়েলথের সদস্য পদ, এটা জাতিসংঘভুক্ত প্রথম, আর কমনওয়েলথের সদস্য পদ লাভ করে 18 এপ্রিল 1972, এবং এটাই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ সদস্য পদ লাভ করে কমনওয়েলথের। জাতিসংঘভুক্ত বললে হবে ডাব্লিউএইচও, আর যদি কমনওয়েলথ যদি বলে যে আন্তর্জাতিক সংস্থা, সেটা হবে কমনওয়েলথ। এই তিনটা আপনি জানলেন। এছাড়া আপনি যদি সদস্য পদের ক্ষেত্রে দেখেন, আপনি উল্টা দিক থেকে যদি যান, 2021 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করছে এনডিবি, সেটা 20 আগস্ট, সিদ্ধান্ত হয়েছে 20 আগস্ট, আর এই সিদ্ধান্তটা কার্যকর হয় 16 সেপ্টেম্বর। কথা ছিল 1 মাস পরে কার্যকর হবে, তার আগেই কার্যকর করে দিয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রশ্ন আসলে কিন্তু আগস্টই আসবে, সেপ্টেম্বরে তো কোশ্চেন হয় নাই। অপশনে থাকলে 16 সেপ্টেম্বর দাগাবেন, কিন্তু 16 সেপ্টেম্বর অপশনে থাকবে না আই থিঙ্ক। 2021 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করে এনডিবির। বাংলাদেশের যদি দেখেন, বাংলাদেশ 2018 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করছে কিন্তু বাংলাদেশ 2018 সালে লাভ করেছে আইসিসি এর পলিট ব্যুরো সদস্য, আইসিসি এর পলিট ব্যুরো সদস্য হয়েছে। আইসিসির পলিট ব্যুরো সদস্য হলো 2018 সালে, 18 সালে আইসিসির পলিট ব্যুরো সদস্য। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, কিন্তু ক্রিমিনাল কোর্ট। আর মনে রাখবেন যে বিষয়টা, যে যদি নিচের দিকে যান, 2012 সালে বাংলাদেশ কিন্তু এগমন গ্রুপের সদস্য পদ লাভ করেছে। এগমন গ্রুপটা গুরুত্বপূর্ণ, কারণ এগমন গ্রুপ হলো মুদ্রা পাচার বিরোধী সংস্থা। আর এই 2012 সালে আরো একটা সদস্য পদ লাভ করেছে, সেটা হলো আসেম, এশিয়া ইউরোপ মিটিং। এই আসেমের সদস্য পদ লাভ করছে 2012 সালে। 2010 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করেছে আইসিসির। পলিট ব্যুরো বললে 18, আর পলিট ব্যুরো না বললে এটা হবে আইসিসি। আর 18 সালে আরেকটা সদস্য পদ লাভ করেছে পরমাণু ক্লাব, বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য পদ লাভ করেছে, বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য পদ লাভ করেছে 18 সালে। আচ্ছা, কালকে আমি ওই কাজ ওদের বলে দেবো না। আচ্ছা, ওকে, কালকে আসিস কিন্তু। বিডি সদস্য পদের এখন আপনার জাতিসংঘের কথা জানেন আপনি, জাতিসংঘ ওয়াইসি, এটা কিন্তু 1974 সালে। আর
ইন্টারপোল অ্যান্ড ফিফা এই দুইটা কিন্তু 1976 সালে। ইউএনওআইসি 74, ইন্টারপোল এবং ফিফা হলো 1976 সালে। ইন্টারপোল ফিফা 1976। আর গুরুত্বপূর্ণ যেটা, একমন গ্রুপ 13 সালে, তো জাস্টটা খারাপ হয়, 13 সালে ইন্টারপোলের সদস্য 13, সরি একমন গ্রুপ 13 সালে, ইন্টারপোল এবং ফিফা হলো 76। গুরুত্বপূর্ণ যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এইটা 1980 সালে। এটা অনেকের ভুল হবে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য 1980। আর যদি বলা হয় প্রথম খেলে প্রথম অংশ নেয় কিন্তু 1984। বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে, অর্থাৎ অলিম্পিক বাংলাদেশ প্রথম অংশ নেয় 84-তে, আর আইওসির সদস্যপদ লাভ করে 1980 সালে। এই যে শান্তিরক্ষী যেটা আছে, শান্তিরক্ষী বাহিনী, এই বাহিনীতে যোগ দেয়, এটা 33তম বিসিএস এ আসছিল 1979-তে। আর শান্তিরক্ষীতে অংশ নেয় এটা কিন্তু 1988 সালে, এবং ওইবার কিন্তু 88 অপশনই দেয় নাই। 33তম বিসিএস এই কোশ্চেনটা দেখলে দেখবেন 88 অপশনই দেয় নাই। 1979-তে অংশ মানে সদস্যপদ লাভ করে, যোগ দেয় 1979-তে, আর অংশ নেয় কিন্তু 1988-তে। ঠিক অলিম্পিকও অংশ নেয় 84-তে আর যোগ দেয় 1980 সালে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 1980। আপনারা নবম অধ্যায় থেকে অবশ্যই যে বিষয়টা দেখবেন, নবম অধ্যায় থেকে আপনারা চলচ্চিত্র অংশটা দেখবেন। চলচ্চিত্রের মধ্যে অবশ্যই তারেক মাসুদ এবং জহির রায়হান, এই দুইটা খুব ভালো করে দেখবেন। তারেক মাসুদ এবং জহির রায়হানের চলচ্চিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে। চলচ্চিত্রের ক্ষেত্রে মনে রাখবেন, চলচ্চিত্র দিবস কিন্তু 3 জুলাই, 3 জুলাই চলচ্চিত্র দিবস। আর চলচ্চিত্র সেন্সর বোর্ড, এই সেন্সর বোর্ডের প্রধান একটু আগে বলছিলাম তথ্য সচিব, সেন্সর বোর্ডের প্রধান কিন্তু তথ্য সচিব। আর চলচ্চিত্র 3 জুলাই হলো চলচ্চিত্র দিবস। আর চলচ্চিত্র পুরস্কারের কথা মনে রাখবেন, 2019 সালেটা দিয়েছে, আবার 22 সালে দিবে, 20 সালেরটা 2 বছর পরে দেয়। পুরস্কার 2019 দিয়েছে নডরাই, অর্থাৎ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে দুইটা, একটা নডরাই আর একটা কি হালদা, নাকি হালদা ও নডরাই পেয়েছে, আরেকটা যেন কি, অর্থাৎ দুইটা পেয়েছে। চলচ্চিত্র পুরস্কার 2019 দুইটা পেয়েছে। কারো খবর আছে কিনা? বাংলাদেশের পাসপোর্টে কত রকম ফিচার আছে? ফিচার বলতে কি, মানে কালার 3 ধরনের। চলচ্চিত্র 3 এপ্রিল 1958 সালে হয়েছে, তো 3 এপ্রিল, 58 দরকার নেই, 3 এপ্রিল হলো দিবস, দূর 3 এপ্রিল চলচ্চিত্র দিবস, 3 এপ্রিল চলচ্চিত্র দিবস। এবং সেন্সর বোর্ড তথ্য সচিব পুরস্কার পেয়েছে 2019 সালে, একটা নডারাই আর একটা কি রে, দুইটা পুরস্কার পেয়েছে 2019 সালে, একসাথে দুইটা সিনেমা পুরস্কার পেয়েছে। চলচ্চিত্র পুরস্কার ফাগুন হাওয়া, হালদানা, ফাগুন হাওয়া, নডরাই এবং ফাগুন হাওয়া হয়েছে যে ইয়ার, ওই ফাগুন হাওয়া ইয়ার না, আরে ওর নামটা যেন কি, ওই যে তৌকির আহমেদ। নডরাই তো অংশুমানের নডরাই। আর চলচ্চিত্রের ক্ষেত্রে এটা মনে রেখেন, ওই যে রেহেনা মরিয়ম নূর, উনি কিন্তু 74তম পুরস্কার পেয়েছেন, 74তম কান।
আর চতুর্থ আ শ্বেতা রেগার, পুরস্কারটার নামটা কিন্তু কঠিন। আ শ্বেতা রেগার, আ শ্বেতা রেগার। রেহেনা মরিয়ম নূর ৭৪তম কানের আ শ্বেতা রেগার পুরস্কার লাভ করেন, আ শ্বেতা রেগার। আর এখানে কয়েকটা, যেমন অশনি সংকেত, এই অশনি সংকেত সিনেমাটা ৪৭-এর দেশ বিভাগ। অশনি সংকেত, অশনি সংকেত হলো ৪৩-এর দুর্ভিক্ষ, ৪৩-এর দুর্ভিক্ষ। এবং এই অশনি সংকেত সিনেমার এটা কিন্তু পরিচালক সত্যজিৎ রায়। অশনি সংকেত শুনতে পারে, লাস্টের সিটে কেমনে যাবো? এর আগে কয়টায়? আজান দিচ্ছে। অন্য গাড়ি দেখতে পারো, গ্রিনল্যান্ড দেখতে পারো, গ্রিনল্যান্ড। আমি কয়েকটা উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম বলি, কয়েকটা উল্লেখযোগ্য চলচ্চিত্র। সেটা হলো যেমন এটা অনেকবার পরীক্ষা আসছে, যেমন চিত্রা নদীর পাড়ে, তানভীর মোকাম্মেল। চিত্রা নদীর পাড়ে, তানভীর মোকাম্মেল। চলচ্চিত্রের মধ্যে গুরুত্বপূর্ণ শঙ্খচিল, যেটা খুবই নতুন সিনেমা, এটা ৪৭-এর দেশভাগ নিয়ে, ৪৭-এর দেশভাগ। এটা গৌতম ঘোষ পরিচালক, গৌতম ঘোষ পরিচালক। শঙ্খচিল খুবই গুরুত্বপূর্ণ, শঙ্খচিল ৪৭-এর দেশভাগ নিয়ে গৌতম ঘোষের। আর ঘেটুপুত্র কমলা, ঘেটুপুত্র কমলা এটা কিন্তু হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র, হুমায়ুন আহমেদ এবং তার সর্বশেষ চলচ্চিত্র। এরপরে হলো আকবর, ওনার নাম হলো আলমগীর কবির, ধীরে বহে মেঘনা। এটা অনেকবার পরীক্ষা আসছে, ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। আপনারা যদি পারেন নবম অধ্যায়ের চলচ্চিত্রগুলো পড়েন, এখান থেকে পরীক্ষা সাধারণত থাকে। আশা করা যায় ডান পাশে যেগুলো লিখছে এগুলোর গুরুত্ব একটু বেশি। নডরাই এবং হলো ফাগুন হাওয়া, এই দুইটা গুরুত্বপূর্ণ। এবং হলো রেহেনা মরিয়ম নূর, যেটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার পরিচালনায় তৈরি হয়েছে। সো শঙ্খচিল গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, আলমগীর কবির এটা সবসময় আসে। আর হলো চিত্রা নদীর পাড়ে, চিত্রা নদীর পাড়েও কিন্তু আপনার ৪৭-এর দেশভাগ নিয়ে তৈরি, এটাও ৪৭-এর দেশভাগ। এবং এটা ছিটমহলে, শঙ্খচিলটা কিন্তু ছিটমহল নিয়ে তৈরি, ছিটমহল নিয়ে তৈরি শঙ্খচিল, ৪৭-এর দেশভাগ নিয়ে তৈরি। আর চিত্রশিল্পী, চিত্রকর্ম কিন্তু পড়বেন, এখানে চিত্রকর্ম সংস্কৃতি থেকে পরীক্ষা আসে। এটা পরীক্ষার হলে যাওয়া খুবই বোকামি হবে। চিত্রকর্ম দুইটা পড়বেনই অবশ্যই, জয়নুল আবেদিন আর হলো কামরুল। কামরুলেরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মানে এই জানোয়ারদের হত্যা করতে হবে, কামরুল হাসানের এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই জানোয়ারদের হত্যা করতে হবে। এটা কামরুল হাসানের একটি চিত্রকর্ম। আর জয়নুল আবেদিনের চিত্রকর্ম যেগুলো আছে, বিশেষ করে সংগ্রাম,
নবান্ন, তারপর হলো ম্যারোনা 43, মই টানা, এগুলো জয়নুল আবেদিনের ভাস্কর্য। তারপর আছে মনপুরা 70 কিন্তু 70-এর ঘূর্ণিঝড়কে নিয়ে তৈরি। মনপুরা 70 ঘূর্ণিঝড়। ম্যারোনা 43 হলো 43-এর দুর্ভিক্ষ, সংগ্রাম নবান্ন। আর এই জানোয়ারদের হত্যা করতে হবে, এটা কামরুল হাসানের। এটা কিন্তু ইয়াহিয়া খান তাদেরকে নিয়ে। আর ইরশাদকে নিয়ে একটা আছে, দেশাজ বিশ্ব বেহায়ার খপ্পরে, কিন্তু এরশাদকে নিয়ে এই কোশ্চেনটা দিবে না। এরশাদকে নিয়ে পজিটিভ কোশ্চেন দিবে। এরশাদ মারা গেছে তো, কোশ্চেন দিলে পজিটিভ, যেমন তিনি কততম প্রেসিডেন্ট ছিলেন, অথবা রাশেদুল ইসলাম কত নম্বর 8ম সংশোধনী থেকে প্রশ্ন করতে পারে। এরশাদ থেকে মারা গেছে তো পজিটিভ কোশ্চেন দিবে, আর নেগেটিভ দিবে না, যে দেশাজ বিশ্ব বেহার খপ্পরে, এটা দিবে না। কামরুল হাসানের ইয়াগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, চিত্রকর্মগুলো পড়বেন অবশ্যই জয়নুল, কামরুল, এস.এম. সুলতান, এই তিনজনই গুরুত্বপূর্ণ। এরপর রণবী টনবী ওগুলো কম আসে, কারণ এরাই বেশি আসে এবং এরাই বস। তো চিত্রকর্মের ক্ষেত্রে বাংলাদেশে তিনজনই বস। বাংলাদেশের কৃষি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম, মই, গায়ের বধূ, বীর মুক্তিযোদ্ধা, নৌকা, গুনটানা। ইয়া কেন তো মারা গেছে ভাই রে ভাই, ইয়া মরলে তাহলে কি হয়েছে? ওরা তো নিজেরাও মরে গেছে, কিন্তু ওকে মানুষ। বাংলাদেশের কৃষি ভাই তো ফাজিল আল্লাহ। ওকে রেডি, বিসমিল্লাহ। আমাদের নবম অধ্যায়, আমি মনে করি ভাই নবম অধ্যায় যদি সিলেবাস অনুসরণ করে, সবচেয়ে খুব স্মার্ট আলোচনা আছে এখানে। আপনাদের একটা বিষয় বলেন তো, প্রথম টি-20 কবে খেলে বাংলাদেশ? প্রথম টি-20 খেলে কবে? এটা খেলছিল খুলনায়, প্রথম ম্যাচ ছিল খুলনায়, এবং খেলছিল হলো জিম্বাবুয়ের সাথে, এবং প্রথম ক্যাপ্টেন ছিল কিন্তু শাহরিয়ার নাফিস তিনি ক্যাপ্টেন ছিল। কিন্তু বাংলাদেশ প্রথম টি-20 খেলছে কত সালে? আমি ক্লু দিয়ে দিই, বিশ্বকাপ খেলছে কিন্তু 2007 সালে। বাংলাদেশ প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে কবে? টি-20 খেলছে কবে? ওয়ার্ল্ড কাপ খেলছে 7 সালে, কিন্তু টি-20 কবে খেলে? টি-20 খেলছে কবে বাংলাদেশ? নবম অধ্যায়ের মধ্যে টি-20 তৌহিদ জাহান সাগর, থ্যাঙ্কস। একে রাহাত, থ্যাঙ্কস। 2006 সালে খেলছে বাংলাদেশ, 2006। আর প্রথম টি-20 ক্যাপ্টেন কিন্তু শাহরিয়ার নাফিস। সো এখানে মিসিং আছে এইটা, আপনাদের পুরো রিসেন্ট ভিউ এবং বেসিক ভিউর মধ্যে মিসিং হলো টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপটা খুব মিসিং। এই টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। এটার হোস্ট কিন্তু বিসিসিআই, অর্থাৎ বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত। হোস্ট কিন্তু ভারত। এটার নাম কিন্তু 2021, 20 হবে না, 21, অর্থাৎ 20ই ভারত আয়োজক ছিল। 20 সালে, কিন্তু সেটা টি-20 কারণে হয় নাই। কিন্তু এইটার পরে বলছে যে 21 সালে ছিল অস্ট্রেলিয়ায়, তারপরে অস্ট্রেলিয়ারটা ক্যান্সেল করে ভারতেরটাই এখানে হোস্ট করে এবং নাম দেয় 21। টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু 21, এবং এটা 7ম ওয়ার্ল্ড কাপ। এই বছরের ওয়ার্ল্ড কাপ কিন্তু 7ম। এটা হচ্ছে কিন্তু 2টা জায়গায়, ইউএই এবং ওমান। এখানে মূল পর্বে খেলবে কিন্তু 12টি দল।
মূল পর্বে খেলবে 12টি দল, চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। লিখে রাখেন, চ্যাম্পিয়ন ইনশাল্লাহ বাংলাদেশ হবে। ওদের খেলা খাওয়া কি, মূল পর্বে খেলবে হলো 12টি দল, এই হলো বিষয়। এখানে ইউএই এবং ওমানে হবে। হোস্ট কান্ট্রিটাই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 2020 না, 2021 বাংলাদেশ প্রথম টি-20 খেলছে কিন্তু শাহরিয়ার নাফিসের নেতৃত্বে খুলনায় 2006 সালে। আর বিশ্বকাপ খেলছে হলো 2007 সালে। 97 7 উইকেটে কত ওভার হেরে যাবে তো। উইকেট পেছে কে বেশি, সাকিব পেছে নাকি আবারও? দেখেন, নবম অধ্যায়ে আপনারা যে কাজটা করবেন, নবম অধ্যায় আমি বলছি কিন্তু চিত্রকর্ম পড়তে হবে। এখানে কিছু গান আছে, সেগুলো কিন্তু মুখস্থের বিষয়, এগুলো পড়ানোর বিষয় না। আমি যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো লিখে দিছি। চিত্রকর্ম গান, নবম অধ্যায়ে চিত্রকর্ম গান। গানের মধ্যে যেটা বিষয়, লালন শাহর গান কিন্তু গুরুত্বপূর্ণ। লালন শাহর গান খুব গুরুত্বপূর্ণ। চিত্রকর্মের মধ্যে ওই 3 জন গুরুত্বপূর্ণ। আর মৃত ব্যক্তি পড়বেন, সেটা অবশ্যই নবম অধ্যায় রিসেন্ট ভিউ থেকে মৃত ব্যক্তি পড়বেন। কই ভাই? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? বাংলাদেশ ফাইনাল খেলবে না, আমি আপনাকে বলি, খালি দেখেন চ্যাম্পিয়ন। আমি 1 মিনিট ক্রিকেট নিয়ে কথা বলি। সপ্তম ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পাবে ইনশাল্লাহ। সেটা কিভাবে পাবে দেখেন, আপনি দেখেন, যদি বাংলাদেশ আজকে যদি স্কটল্যান্ড শুধুমাত্র ওমানকে হারায়, স্কটল্যান্ড যদি ওমানকে হারায়, তাহলে বাংলাদেশ কিন্তু গ্রুপে সেকেন্ড হবে। বাংলাদেশ সেকেন্ড হবে, সেকেন্ড হলে ভালো। সেকেন্ড হলে বাংলাদেশ খেলবে কার সাথে? অস্ট্রেলিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই 4টা দল, আর ওখান থেকে একটা আসবে। তাহলে আপনি ওখান থেকে যে আসবে, ধরেন শ্রীলঙ্কা আসলো বা সামথিং আসলো, শ্রীলঙ্কা এখানে বাংলাদেশের সাথে হেরে যাবে, নিশ্চিত হেরে যাবে। দেখেন এই যে 4টা মফু আছে, এরা হচ্ছে মফু। এরা বাংলাদেশের দেখেন, এদের হারার যথেষ্ট রেকর্ড আছে। ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে হারছে, সাউথ আফ্রিকা তো ওয়ার্ল্ড কাপে 2বার হারলো, গত 19 ওয়ার্ল্ড কাপও হারছে, ওয়েস্ট ইন্ডিজ হারলো, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ হারে নাই। তারা কিন্তু অবশ্যই এবছর বাংলাদেশের সাথে ইনশাল্লাহ হারতেছে। এরপরে দেখেন, এই 3টা মফুর মধ্যে আপনি শিওর থাকেন, এই 3টা মফুর মধ্যে কম করে হলো একটা ক্রস হবে। 3টা মফুর মধ্যে একটা ক্রস হবেই, এমনকি 2টাও হতে পারে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা আছে। আপনি তো জানেন না, অস্ট্রেলিয়াকে এখন ধরে নিতে পারেন, অর্থাৎ 4টার মধ্যে মিনিমাম 2টা, এবং এমন হতে পারে যে 3টাই বাংলাদেশের ধরাশয়ী হবে। ওরা পারবে না ভাই। কিন্তু ওই জায়গা গেলে ভাই, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টার সাথে বাংলাদেশ কট। তারপরে যদি হলো আপনার কি, ওই 2টা থেকে 2টা জিততে পারে, কিন্তু এখানে বাংলাদেশ 3টা জিতবে, এতে নিঃসন্দেহে ইনশাল্লাহ বাংলাদেশ মে বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন। সেমিফাইনাল তো খেলবি, কি কর। খালি আপনি আজকে খালি স্কটল্যান্ড ওমানকে হারাই দেখ, তাহলে হবে। স্কটল্যান্ড চ্যাম্পিয়ন হোক, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই। তার নবমদা চিত্রকর্ম গান, মৃত ব্যক্তি, খেলা এবং পত্রিকা। আর হলো যে বিভিন্ন সঙ্গীত আছে না, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কোনটা কোন জায়গার, এই তালিকা দেয়া আছে। এবং আমি আপনাকে বলতে পারি, এই জায়গায় একেবারে নবম অধ্যায়ের জন্য রিসেন্ট ভিউ আর হলো বেসিক ভিউ, একেবারে স্মার্ট আলোচনা। এই অধ্যায়ের স্মার্ট আলোচনার একটা বই আমার কাছে পড়ে নাই চোখে ইনশাল্লাহ, মানে একেবারে স্মার্ট আলোচনা এটা আছে। আশা করা যায় এখান থেকে কমন পড়বে। গতবার কিন্তু এখান থেকে প্রথম বঙ্গবন্ধু প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আসছে।
তাহলে চিত্রকর্ম, গান, লালন শাহ, মৃত ব্যক্তি, আনিসুজ্জামান বেশি গুরুত্বপূর্ণ। খেলা পড়বেন, খেলা এখানে খুব সুন্দর করে আলোচনা আছে। T20 ওয়ার্ল্ড কাপটা একটু সমস্যা, এটা আমি লিখে দিছি। পত্রিকা এবং সঙ্গীত, আর অবশ্যই এটার মধ্যে রিসেন্ট ভিউ থেকে আপনার মেগা প্রজেক্টের ক্লাস আমি 2বার নিয়েছিলাম। মেগা প্রজেক্ট, আর মেগা প্রজেক্টের মধ্যে ভাই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, মেট্রো রেল আর হলো আপনার ওই যে টানেল। মেট্রো রেল আর টানেল, এই দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি, এবং এই দুইটা আশা করি কমন পড়লে এখান থেকে পড়বে ইনশাল্লাহ। মেগা প্রজেক্টের বাইরে একটা হলো তিস্তা পরিকল্পনা, তিস্তা প্রজেক্ট, এবং তিস্তা প্রজেক্ট আপনার রিসেন্ট ভিউ থেকে দেখবেন। আর আজকে রাতে অথবা আগামীকালকে রাতে ইনশাল্লাহ আমি গুরুত্বপূর্ণ টপিক গুলো জাস্ট লিখে দেবো, যে এই টপিক গুলো অবশ্যই দেখে যাবেন। সেগুলো আপনি রবিবার সোমবারের মধ্যে দেখে ক্লোজ করে অন্য সাবজেক্ট পড়বেন ইনশাল্লাহ। বাংলাদেশে কৃষিতে আসেন। কি হ্যাঁ, কি বল, বুঝি নাই। 11:30। অন্য গাড়ি দেখোস না, দেশ ট্রাভেলস দেখ, অনেক দেখলি তো হয়, তুই আমাকে বারবার ফোন দেস, এটা বুঝোস না তুই। ক্লিয়ার? এবার আসেন, বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি, আমার প্রেডিকশন বাজে। হ্যাঁ, হোস্ট কান্ট্রি হলো যেখানে খেলা হয়, এটাই হোস্ট কান্ট্রি। আয়োজক যারা, মানে হোস্ট হলো আয়োজক, হোস্ট হলো আয়োজক, আর যেখানে হয় সেটা হলো আপনার হবে হলো সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু পুরোটা আয়োজন করছে হলো ইন্ডিয়া। বাংলাদেশে কৃষিতে আসেন, বেসিক ভিউ আছে কারো কাছে? বেসিক ভিউ থাকলে একটা কাজ করবেন, সেটা হলো সবার আগে আমি 3টা জিনিস দাগাই দেই, তারপরে হলো অন্যগুলো পড়বো। 3টা তথ্য আগে দিয়ে দেই। বাংলাদেশের কৃষি জিডিপিতে অবদান, জিডিপিতে অবদান 13.35%, 13.47%, আর একটা হলো 13.73%। এইটা 2020-21 অর্থ বছর, এইটা 2019-20 অর্থ বছর। এটা যদি অপশনে থাকলে দাগাবেন, নয়তো দরকার নাই। এটা একটা ভুয়া বিষয় যেটা সমীক্ষার মধ্যে ঢুকে গেছে, এটা দাগানোর দরকার নাই। যদি এটা অপশনে থাকে এটা দরকার নাই, এটা হুদাই ঢুকছে আমার মনে হয়। আমি এটা কোনো আগা মাথা পাইলাম না যে অর্থনীতি সমীক্ষা 2021 কোথা থেকে পাইছে, কি যোগ টোগ কিছু মিলে না। এখন কথা হলো জিডিপিতে কৃষির অবদান, জিডিপিতে কৃষির অবদান। তবে একটা বিষয় মনে রাখবেন, জিডিপিতে কৃষি ও মানে শস্য বনজ সম্পদের, শস্য ও বনজ, শস্য বনজ সম্পদের অবদান কিন্তু 9.83%। যখন ভেঙে দিবে তখন 9.83% দাগাবেন। রিসেন্ট ভিউ, বেসিক ভিউতে কি আছে ভুলে যান, সেই পোস্ট কিন্তু আমি কালকে পরশু দিব। কিন্তু শস্য বনজ সম্পদের অবদান 9.83% দাগাবেন। আর যদি বলে কৃষির অবদান 13.35% 19-20 অর্থ বছরে, আর 20-21 বললে 13.73%, আর এটা হলো 10.17%। এবং আমার বিশ্বাস এখান থেকে কোশ্চেন হবে, এই বক্সটা থেকে কোশ্চেন হবে ইনশাল্লাহ। এটা হলো 13.73 আর হলো 10.17%। শস্য বনজ, এখন আপনি যদি বলেন কৃষির মধ্যে 3টা বিষয়, শস্য, মৎস্য এবং হলো বনজ বা প্রাণী। এখানে মৎস্যর কথা যদি বলেন, তাহলে মৎস্যের অবদান কত? মৎস্যের অবদান আপনি এখান থেকে বিয়োগ করবেন 2, 5, 3, 3.52%। এটা হলো মৎস্য সম্পদের অবদান। ঠিক এখান থেকে এটা বিয়োগ করবেন 6,
5, 3.56% মৎস্য। অঙ্কটা মিলাই নেন, অঙ্কটা কিন্তু মিলাই নিতে হবে। 3.52, 3.56 মৎস্য। শস্য বনজ অথবা কৃষি ও বনজ, এখানে শস্য না থেকে কৃষিও থাকতে পারে। কৃষি ও বনজ 9.83, 10.17। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষির ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9.83%। এখন কিন্তু ভেঙে ভেঙে আসে, যার জন্য বললাম ওটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ, ইলিশ গুরুত্বপূর্ণ। ইলিশের ব্যাপারে জানেন আপনি, ইলিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। যেটা সেটা হলো সবচেয়ে বেশি ভোলায় হয়, ইলিশ সবচেয়ে বেশি হয় ভোলায়। ইলিশ সবচেয়ে বেশি, ইলিশ সবচেয়ে বেশি হয় ভোলায়। এখন তো মজা করেন না, দেখবেন বি গ্রুপে বাংলাদেশ থাকলেই দেখবেন ফাটায় ফেলাবো। গতবার বলছিলাম যে ইউরো কাপ পাবে ইতালি, ইতালি পাইছে। কোপা আমেরিকা তো আর্জেন্টিনা পাবে, কিন্তু বলতে পারেন আমি তো ব্রাজিলের সাপোর্টার, সেজন্য। গুরুত্বপূর্ণ যেটা ইলিশের মধ্যে, ইলিশের মধ্যে যেটা গুরুত্ব সেটা হলো সবচেয়ে বেশি হয় ভোলায়। ইলিশের তথ্যের মধ্যে, ইলিশের তথ্যের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জাটকা মানে মা ইলিশ রক্ষা, মা ইলিশ রক্ষা, যেটা ইলিশ রক্ষায়, মা ইলিশ রক্ষায় ও রক্ষায়, যেটাকে বলে আপনার রক্ষায় সংরক্ষণ কর্মসূচি। এই সংরক্ষণ কর্মসূচি কিন্তু, মা ইলিশ রক্ষায় সংরক্ষণ কর্মসূচি কিন্তু অক্টোবর এবং নভেম্বর। অক্টোবরের 14 তারিখ শুরু হয়, নভেম্বরের 4 তারিখ পর্যন্ত। অক্টোবর এবং নভেম্বর। ইলিশ কিন্তু আপনাদের প্রায় 12%, অর্থাৎ 11 সামথিং, প্রায় 12% মাছের চাহিদা পূরণ করে। 12% মাছের চাহিদা পূরণ করে ইলিশ। পৃথিবীর 87% হয়, এবং সেটা ফাওয়ের মতে 86 ছিল, এখন 87%। পৃথিবীর 87% ইলিশ বাংলাদেশে হয়। ইলিশ জিআই স্বীকৃতি পায় কিন্তু 2017 সালে, এই সালটা মনে রাখেন। ইলিশ জিআই স্বীকৃতি পায় 2017 সালে, জিআই স্বীকৃতি। ইলিশের অভয়ারণ্য কিন্তু 6টি, অভয়ারণ্য 6টি। ইলিশ 2012 থেকে রপ্তানি নিষিদ্ধ, 2012 থেকে রপ্তানি নিষিদ্ধ। বাংলাদেশের 2টি পণ্য নিষিদ্ধ, 2টি পণ্য রপ্তানি নিষিদ্ধ। সেই নিষিদ্ধ পণ্য হলো একটা কাঁচা পাট, আগে 3টা ছিল, কাঁচা চামড়া ছিল, আর একটা ছিল ইলিশ, আর একটা কাঁচা পাট। আর কাঁচা চামড়া কিন্তু আপনারা দেখছেন 2019 সালে কোরবানির সময় মাটি চাপা দিয়েছিল, তাই রপ্তানি নিষিদ্ধটা উঠাই দিছে। তার ফলে কাঁচা পাট রপ্তানি, কাঁচা চামড়া রপ্তানি হয়েছে। কাঁচা পাট এবং ইলিশ এই 2টা নিষিদ্ধ, রপ্তানি নিষিদ্ধ। তবে গিফট দেয়া যাবে, আমরা ভারতকে কম মূল্যে গিফট দিয়েছিলাম, এই জন্য ভারত আমাদেরকে পানি দিয়েছে। প্রধানমন্ত্রী বলছিল পানি দেন ইলিশ যাবে, ওরা পানি দিয়েছে, কিন্তু সেই পানিটা দিয়েছে গতকালকে। সবচেয়ে বেশি হয় ভোলায়। মা ইলিশ রক্ষা সংরক্ষণ কর্মসূচি অক্টোবর এবং নভেম্বরে। 12% মাছের চাহিদা পূরণ করে ইলিশ, 87% হয়, এটা ফাওয়ের কথা। জিআই স্বীকৃতি পায় 2017 সালে। অভয়ারণ্য 6টি, ইলিশের অভয়ারণ্য 6টি। এরপরে 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ, ইলিশ তো গুরুত্বপূর্ণ গেল, তারপর হলো প্রবৃদ্ধিতে অবদান, কৃষির মূল যেটা। 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কৃষি কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান কোনটা কোথায়, প্রতিষ্ঠান কোনটি কোথায়।
এটি গুরুত্বপূর্ণ, এবং কমপক্ষে 13 থেকে 14টি প্রতিষ্ঠান আছে, সেটি কোনটি কোথায় সেটা জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে আনকমন একটা বিষয়, যেটা হলো নাটা। নাটা খুব গুরুত্বপূর্ণ। এই নাটা হলো জয়দেবপুর গাজীপুর। জয়দেবপুর গাজীপুর। আপনারা যাদের নতুন বেসিক ভিউ আপনাদের কাছে যদি থেকে থাকে, তাহলে 619 পৃষ্ঠায় এই বক্সটা এখনই পড়ে ফেলেন। নাটা মানে ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি। ন্যাশনাল এগ্রিকালচার কৃষি প্রশিক্ষণ একাডেমি, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি হলো নাটা। এটার অবস্থান কিন্তু জয়দেবপুর গাজীপুর। এগুলা কিন্তু একটু ব্যতিক্রম। আপনি এখানে হয়তোবা পারেন বাড়ি, ব্রি এবং বাড়ি, এই দুইটাই কিন্তু জয়দেবপুর গাজীপুর। আপনি হয়তোবা পারেন বিরি, বাড়ি এবং নাটা, এই তিনটা কিন্তু গাজীপুর। তারপরে হলো ডিএই, যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা কিন্তু খামারবাড়ি। অনেকগুলো আছে খামারবাড়ি। খামারবাড়ি ঢাকা, এই খামারবাড়ি ঢাকাগুলো এক জায়গায় করে পড়বেন। খামারবাড়ি ঢাকার মধ্যে আছে খামারবাড়ি ঢাকা, এর মধ্যে আছে আপনার কৃষি তথ্য সার্ভিস, এআইএস। তারপরে আছে ফার্মগেট ঢাকা, এটা বার্ক। দেখতো মোবাইলটা ধর। বিএআরসি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ সেন্টার, এটা কিন্তু এবছর স্বাধীনতা পদক পাইছে। কৃষি গবেষণা পরিষদ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, কৃষি গবেষণা পরিষদ স্বাধীনতা পুরস্কার 2021, স্বাধীনতা পুরস্কার 2021 পেয়েছে কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ। এটাও খামারবাড়ি ঢাকা, এটাও খামারবাড়ি ঢাকা। খামারবাড়ি কিন্তু ফার্মগেট, কখনো কখনো খামারবাড়ি না থেকে ফার্মগেট শব্দটা থাকবে, এটা ফার্মগেট ঢাকা। ফার্মগেট ঢাকা। তারপরে কৃষি সংক্রান্ত যেগুলো শব্দ আছে, অর্থাৎ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি 619 পৃষ্ঠায় যেটা দিয়েছি নতুন বইয়ের, পুরাতন বইয়ের কৃষির মধ্যে প্রতিষ্ঠানগুলো যেখানে আছে, মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, অবস্থান, একটা বক্স দেখবেন এরকমের, বাম পাশে 18টা প্রতিষ্ঠান দেয়া আছে আর এখানে অবস্থান দেয়া আছে। সবার কাছে অনুরোধ থাকবে এটা পড়ার। এখান থেকে হয়তো কোশ্চেন চলে আসবে যে কোনটা কি ধরনের, অর্থাৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোনটা, বার্ক। এআইএস, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, তথ্য সেবা, কৃষি তথ্য সেবা, কৃষি তথ্য সেবা। এই ডিএই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, অর্থাৎ ডিএই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই রকমের এলাবোরেশন গুলো দেয়া আছে, অর্থাৎ ইংলিশ নামটা দেয়া আছে বাংলা। এইটা সবার আগে পড়বেন, এটা মুখস্থের বিষয়ে বোঝানোর কিছু নাই। আমার কাছে মনে হয়েছে নাটা গুরুত্বপূর্ণ। ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, যেমন এর মধ্যে বিনা আছে। বিনা কিন্তু ময়মনসিংহ, যেটা আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, আণবিক বা পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা কিন্তু ময়মনসিংহ, এবং এটা লিখে পড়বেন, কৃষি প্রতিষ্ঠান কোনটি কোথায় লিখে পড়েন। বাংলাদেশের কৃষি খুব গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলো। বিনা উদ্ভাবিত কয়েকটা ধান আছে, বিশেষ করে রিসেন্ট ভিউ তো মনে হয় 2 না 3 পারা, 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা, ভালো করে পড়ে ফেলেন কৃষির মধ্যে। এরপরে আপনি যেটা মুখস্থ করবেন, জাত, কৃষির জাত কোনটা কি, মানে কোনটা কোন জাত। যেমন বাড়ি 6 খুব নাম করা, সেটা হলো পেঁয়াজ, বাড়ি 6 কিন্তু পেঁয়াজ। রবি 1, এটা কিন্তু পাট।
ইলামতি, গৌরমতি, এই দুইটা কিন্তু আম। ইলামতি, গৌরমতি, এই দুইটা কিন্তু আম। রবি এক পাঠ। হয়ে যায়, কথানে বার্তানে বন্ধ হয়ে যায়। সো আমি যেটা বলছিলাম, আপনারা কতটুকু দেখছেন জানি না। ব্ল্যাক, আসছি ভাই, আসছি। সো জাতের মধ্যে বাড়ি 6 হলো পেঁয়াজ, রবি এক হলো পাট, রবি এক পাট, ইলামতি গৌরমতি হলো আম। কালো জিরা, যেটা এবছর ইয়া পাইছে, জিআই পণ্য স্বীকৃতি পাইছে, কালো জিরা কিন্তু চাল। কালো জিরা, কাটারি ভোগ, কাটারি ভোগ, এই কাটারি ভোগ কিন্তু চাল, দিনাজপুরে পাওয়া যায়। 617 পৃষ্ঠা নতুন বইয়ের। পুরাতন বইয়ের মধ্যে দেখবেন জাত আছে, জাত এখানে চেঞ্জ হয় নাই। এই জাতগুলো খুব ভালো করে পড়ে যাবেন, এগুলো মুখস্থের বিষয়। জাত মুখস্থ, আর হলো আপনার ওই যে প্রতিষ্ঠানগুলো মুখস্থ। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো আমি লিখলাম। পেঁয়াজের জাত কিন্তু পড়েন, পেঁয়াজ তাহেরপুরি, ভাতি, ঝিটকা, কৈলাসনগর, এগুলো কিন্তু আপনার পেঁয়াজের জাত। আর এখান থেকে যে কোনটা আসে, অনেক সময় বাঁধাকপি, ভুট্টাও চলে আসে। ভুট্টা বর্ণালী সুব্রায়ের আগে আসছিল, তারপরে গম আসছিল দোয়েল আকবর, দোয়েল আকবর গম, এটা পরীক্ষা আসছিল। মানে কলারও জাত আছে, মেজাজটা যা লাগে। এরপরে যদি আপনি পড়তে চান, এখানে পরীক্ষায় আসতে পারে, সেটা হলো কোনটা কোন জায়গায় বেশি হয়, কোন শস্যটা কোন জায়গায় বেশি, এবং বিশ্বে অবস্থান কত। একটা বক্স আছে, এটা বেসিক ভিউতেও পাবেন, রিসেন্ট ভিউতেও পাবেন। সেটা হলো কোনটি কোথায় বেশি হয়, কোনটি কোথায় বেশি হয়, এই একটা লিস্ট আছে কোনটি কোথায় বেশি হয়। সো এখানে একটা বিষয় মনে রাখবেন, আলু, এই আলু কিন্তু এখন বেশি হয় বগুড়ায়। এই আলু কিন্তু আগে হয়তো মুন্সিগঞ্জে, এখন বেশি হয় বগুড়ায়। একটা চেঞ্জ আসছে। পেঁয়াজের কথা মনে রাখবেন, পেঁয়াজ কিন্তু পাবনায় বেশি হয়, পাবনায় বেশি। ধান বেশি হয় হলো ময়মনসিংহে, ধান বেশি হয় ময়মনসিংহ। ধানের মধ্যে একটা কথা আছে, ধান এবং আমাদের প্রধান ফসলই কিন্তু ধান। কি হয়েছে, কেন? কি প্রিন্স কাট করছে, কি করছে? কোনটা গ্রিন লাইন করছে? আচ্ছা, দেখো, ধান ময়মনসিংহ, আলু বগুড়া, পেঁয়াজ পাবনা। আর ঝামেলাটা হবে আপনার সাথে আম নিয়া। আম উৎপাদনের শীর্ষ কোনটা বলেন তো? আম উৎপাদনের শীর্ষ কিন্তু রাজশাহী। আম একসময় নওগাঁ ছিল, আম উৎপাদনের রাজশাহী শীর্ষে। ধান নিয়ে একটা সমস্যা আছে। এটা বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, এই কৃষি মন্ত্রণালয় বলছে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ, এখনো তাদের ওয়েবসাইটে দেয়া আছে। আর ফাও যেটা বলছে,
মানে ইউএসডিএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এরা বলছে তৃতীয়, এবং তারা বলছে তৃতীয়, কৃষি মন্ত্রণালয় বলছে চতুর্থ, এবং ফাওয়ের যে তালিকা আছে সেখানেও তাদের প্রেডিকশন যে বাংলাদেশ তৃতীয় হবে। সো বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় দাগাবেন, যদি কিছু না বললে তৃতীয় দাগাবেন, আর কৃষি মন্ত্রণালয় যদি বলে দেয় তাহলে চতুর্থ দাগাবেন। ধানে কিন্তু বাংলাদেশ তৃতীয়, কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া আছে চতুর্থ, ওরা কিন্তু এখনো চেঞ্জ করে নাই। সো কোনটি কোথায় বেশি হয় এই তালিকাটা গুরুত্বপূর্ণ। গম কিন্তু দেখেন, পাট কিন্তু একবার পরীক্ষা আসছে, এই যে ফরিদপুরে পাট কিন্তু 40তম বিসিএস এ পাট আসছে। গমের কথা মনে রাখবেন, গম কিন্তু এখন ঠাকুরগাঁও, গম বেশি হয় কিন্তু ঠাকুরগাঁয়ে, গম বেশি ঠাকুরগাঁও। আলু হলো বগুড়া, গম হলো ঠাকুরগাঁও। আর গম গবেষণা কেন্দ্র দিনাজপুর, গম গবেষণা কেন্দ্র হলো দিনাজপুরে, গম গবেষণা দিনাজপুর। আর পাট গবেষণা যেটা, এই পাট গবেষণা ইনস্টিটিউট কিন্তু ঢাকা, পাট গবেষণা ইনস্টিটিউট হলো ঢাকায়। আর ইন্টারন্যাশনাল পাট গবেষণা ইনস্টিটিউট এটাও ঢাকায়, আইজেএসজি, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, এটা ঢাকা। পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায়, আর গম গবেষণা ইনস্টিটিউট হলো দিনাজপুরে, গম গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর। তাহলে কৃষি কোথায় কোনটা বেশি হয় এটা লাগবে। পাট কিন্তু 40তমতে আসছে, পাট 40তমতে আসছে, এবং রিসেন্ট ভিউ এটা পড়লে আমার মনে হয় এনাফ, রিসেন্ট ভিউতে এনাফ। এখানে ধান সম্পর্কে একটা বিষয় বলি, বাংলাদেশের প্রধান ধান কিন্তু তিনটা, আমন, আউশ, বোরো। এবং বোরো ধান কিন্তু হাওর অঞ্চলের ধান, আমন ধান সবচেয়ে বেশি হয়, এবং এই 1,52,00,000 মেট্রিক টন হয়ে থাকে, 1,52,00,000 মেট্রিক টন হয় আমন ধান। বাংলাদেশে আমন ধান হয় 1,52,00,000 মেট্রিক টন। আর 30 লাখ মেট্রিক টন হলো আউশ ধান। বাংলাদেশে সবচেয়ে বেশি হয় আমন ধান। একটা জায়গায় তো দেওয়া আছে, এই 1 লাখ মানে 1,52,00,000। নওগাঁ আমিও পড়েছিলাম, কিন্তু এখন ভড়কে গেলাম, আম নওগাঁ হবে না, নওগাঁ ছিল ভাই, এখন আম রাজশাহী। আম আপনি যদি আরে আল্লাহ, আবার কি হলো? হ্যাঁ, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। ওহো, শিট, আল্লাহ রে। আমের বিষয়টা 2019 কৃষি বর্ষগর্ত বলেছে রাজশাহী, তোদের বিষয়টা তো আসবে না, 20 তো দিছে সেপ্টেম্বরে, বিষয়টা আসবে না ভাই, 20 দিছে সেপ্টেম্বরে, আর 19 তো দিছে আগে। পরীক্ষা তো হয়েছে 31 অগস্টের মধ্যে, মানে প্রশ্ন প্রশ্ন হয়েছে 31 অগস্ট। 19 সালে রাজশাহী, আর 20 সালে হলো নওগাঁ। 19 রাজশাহী, দেখবেন বেসিক ভিউতে 19 দেয়া আছে যে রাজশাহী। কৃষি বর্ষগ্রন্থ 2019 হলো রাজশাহী, কৃষি বর্ষগ্রন্থ 2020 হলো নওগাঁ। এটা প্রকাশ করছে সেপ্টেম্বর, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু আমাকে তো বলতে হবে যে 2020-এর মানে 21শে সেপ্টেম্বরে দিছে, এটা দিছে এই সেপ্টেম্বরে 20 সালেরটা প্রকাশ করছে। আর সেখানে এটা পরীক্ষা আমার মনে হয় না কোশ্চেন দিবে, রাজশাহীটাই উত্তর করতে হবে, যদি উল্লেখ করে দেয় যে 19 সাল অনুসারে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, সেখানে নওগাঁ দাগাইতে হবে, কিন্তু রাজশাহী দেখাতে হবে। আর 20 সালে হলো, অর্থাৎ যেটা 21 সালের সেপ্টেম্বরে প্রকাশ করছে 20 সালের কৃষি বর্ষগ্রন্থ, সেখানে বলছে নওগাঁ। এখন আপনি আমের ব্যাপারটা ক্লিয়ার আমার মনে হয়।
উল্লেখযোগ্য যে বিষয় আছে, আমাদের সবচেয়ে বেশি হয় আমন, তারপরে হয় আউশ, তারপরে হয় বোরো। আমাদের প্রধান ধান কিন্তু আমন, এবং বোরো ধান সবচেয়ে বেশি হয়। বোরো ধান বেশি হয় সবচাইতে হলো ইয়া এলাকায়, অর্থাৎ হাওর অঞ্চলে। চা চা মনে করবেন, চা বাগান যদি বলে, নিবন্ধিত চা বাগান 167, আর টি এস্টেট যদি বলে, টি এস্টেট হলো 129, 129টি। আর চা যদি বলা হয় আপনাকে চা সংসদ কি, এটা হলো চা শ্রমিকদের জোট। চা শ্রমিকদের জোট। চা গবেষণা ইনস্টিটিউট বলেন, এই ইনস্টিটিউট কিন্তু শ্রীমঙ্গল মৌলভীবাজার। শ্রীমঙ্গল মৌলভীবাজার। চা শ্রীমঙ্গল মৌলভীবাজার, এটা চা গবেষণা ইনস্টিটিউট। আর চায়ের দেশে স্বাগতম একটা ভাস্কর্য আছে, চায়ের দেশে স্বাগতম, সেই ভাস্কর্যটা শ্রীমঙ্গল মৌলভীবাজার। আর চা বাগান কথা যদি বলেন, সবচেয়ে বেশি বাগান আছে মৌলভীবাজারে 91টা। মৌলভীবাজারে 91টি চা বাগান। দ্বিতীয় যদি সর্বোচ্চ বলেন, সেটা হবিগঞ্জ। হবিগঞ্জে সবচেয়ে বেশি সেই বাগান হলো 25টি। 25টি হলো হবিগঞ্জে। 4 নম্বরে কিন্তু চট্টগ্রামে হলো 21টি। এরপরে সিলেটে হলো 19টি। চা বাগান আছে যদি দেখেন জেলা অনুসারে, চা বাগান হলো 60টি জেলায় আছে। এরপরে আছে রাঙামাটিতে 1টা, রাঙামাটিতে 2টি, পঞ্চগড়ে 8টি, আর আছে ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁও আছে 1টি। সিলেট বিভাগের সুনামগঞ্জে কোনো চা বাগান নাই। এখন দেখেন 91, 25, 91 আর 25 হলো 100, 115, 116, 91 আর 25 116, 116 আর 21 হলো 137, 137 আর 19 হলো 156, 156 আর 10 হলো 166, আর 1 হলো 67। তার মানে 60টি জেলায় চা বাগান আছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও। প্রশ্ন কিন্তু মনে রাখবেন যে সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে কোনো চা বাগান নাই। এখন চা বোর্ড, এই চা বোর্ড কিন্তু চট্টগ্রামে। ইন্টারেস্টিং বিষয়, চা বোর্ড কিন্তু কৃষি মন্ত্রণালয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। চা বোর্ড চট্টগ্রাম, এবং চা বোর্ড কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। মনে থাকে যেন চায়ের কথা, বাগান 167, টি এস্টেট বললে হবে 129টি। চা শ্রমিকদের জোট, গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল মৌলভীবাজার। ও আচ্ছা, গবেষণা ইনস্টিটিউট হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার, চায়ের দেশে স্বাগতম শ্রীমঙ্গল মৌলভীবাজার। তাহলে আমের ব্যাপারটা মনে রাখেন, 19 সালে রাজশাহী, 20 সালের নওগাঁ। চা বোর্ড চট্টগ্রামে, চা বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এই চা বোর্ড কিন্তু 1977 সালে প্রতিষ্ঠিত, 1977 প্রতিষ্ঠা। চা বাগান আছে 60টি জেলায়। সবচেয়ে বেশি মৌলভীবাজার 91, হবিগঞ্জে 25, চট্টগ্রামে 21, সিলেটে 19, রাঙামাটি 2, পঞ্চগড়ে 8, ঠাকুরগাঁও 1। ওকে, আপনাদের বিরতি। পরীক্ষাটা দেন, পরীক্ষা দিয়ে 9:45 আসবেন, 9:45 PM। তো এটা অফার এন্ড দিবি, লিভ দিবি।